This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা এবং হটস্পটে সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের ইন ডিটেল আপনাদের সামনে যেমন তুলে ধরি, তার সঙ্গে থাকে বেশ কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন। সেই সমস্ত বিষয় জানবো। অনেকে হয়তো আন্দাজ করতেও শুরু করে দিয়েছেন আজকে খবরটাই আমি কি দিয়ে শুরু করব। তবু আজকে যে সমস্ত ইস্যু আমাদের নজরে থাকছে, হটস্পটে কোন কোন ইস্যুর দিকে আমরা বিশেষভাবে নজর রাখছি সেদিকে একটুখানি নজর রাখি। সেটা হচ্ছে বিশ্রাম শেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল, কোথাও ব্রত ভাঙলেন তিনি। দ্বিতীয় ইস্যু, কোথায় নির্যাতিত শিশু, এই খবর কিন্তু টানা আমরা দেখিয়ে আসছি যে ওই নাবালক এই মুহূর্তে কোথায় রয়েছে। মূল অভিযুক্ত শাহিনশাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ইলেকট্রিক শক দেওয়ার ঘটনা, কিন্তু নাবালক এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। থার্ড ইস্যু কি, অস্ত্র দারিদ্র, মানে একটা জানে তো বড় চক্র কাজ করে যারা দরিদ্র পরিবারের এই বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে নিজেদের ওখানে কাজ করা নিয়ে টাকা তো দেয় না, উল্টে বেধড়ক মারধর করে তাদের পরিবারের থেকে টাকা তোলে। এই সমস্ত ইস্যুর দিকে সবার প্রথমে আমরা কোন খবরের দিকে নজর রাখবো, যেটা আপনারা ডাউট করেছেন একদম সেটাই। আমরা সবার প্রথমে অনুব্রতর হাজিরার দিকে নজর রাখবো। প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। যে আইসি বোলপুরের বিপদ বাড়ছে, এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খড়গহস্ত নেবে হোগা দেখলে। অনেকেই বলতে শুরু করেছেন তাহলে অনুব্রত ব্রত ভাঙলেন, অবশেষে হাজিরা দিলেন। বেড রেস্টে যে 5 দিন, সেই 5 দিনে তিনি হাজিরা দিলেন। কিন্তু একটা প্রশ্ন, এইসব মানুষ তো এত সহজে ঝোকার লোক নন, তাহলে কি কোথাও চাপে পড়েই হাজিরা দিতে বাধ্য হলেন? আর যে ফোন থেকে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেই ফোনটা কি কোথাও হেফাজতে নেওয়া হলো? সেই ফোনের কি কিছু না? সব থেকে বড় বিষয়, যখন বেরোলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ। অনুব্রত মণ্ডল যিনি এই কদর্য ভাষায় পুলিশকে হুমকি দিয়েছেন, তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন, তাদের নাম করেছেন, তাহলে তার কোনো বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই রিফ্লেকশনটা পেলাম না। আমি একটুখানি বিগ বলে সেই ছবিটা দেখাতে চাইবো, যখন তিনি এসডিপিও অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। বিগ বলে সেই ছবিটা দেখবো। জানেন তো, যখন অনুব্রত মণ্ডল আজ ঢোকেন তখন কিন্তু কি হয়, একেবারে এসডিপিও অফিসের ছবিটাই পাল্টে যায়। প্রচুর কড়া নিরাপত্তা ব্যবস্থা। দেখুন যে পুলিশদেরকে হুমকি দিয়েছেন, মানে একটা তো আমি যদি ডিপার্টমেন্টকে খুঁজে নিই, সেই ডিপার্টমেন্টের কথা বলি, সেই ডিপার্টমেন্টের লোকই কিন্তু অনুব্রত মণ্ডলের গাড়ি একেবারে ঘিরে রেখেছেন যাতে মিডিয়া একদম সেই গাড়ির কাছাকাছি যেতে না পারে। পুলিশে একেবারে ঘিরে রয়েছে অনুব্রত মণ্ডল যে গাড়িতে করে গিয়েছিলেন এসডিপি অফিস, এবং তার পাশাপাশি তার বডি ল্যাঙ্গুয়েজ, বেরোনোর সময় তার বডি ল্যাঙ্গুয়েজ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময়ের সঙ্গে আমি কথা বলতে চাইবো। তন্ময়, আমার সবার প্রথমে প্রশ্ন, যে আইসি লিটন হালদারের ফোন হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু তদন্তের যে প্রাথমিক বিষয়টা, যে ফোন থেকে হুমকি গেল সেই ফোন কি হেফাজতে নেওয়া হলো? আরেকটা বিষয়, মানে বডি ল্যাঙ্গুয়েজে তো অনুব্রতর কোনো রকম আমি সেই ফিলটা পেলাম না, মানে আমি দর্শক হিসেবে বুঝতে পারছি না যে সে কোনো ভুল করেছে, সেটা কোনো রকম তার চেহারায় রিফ্লেকশন নেই। দেখো, প্রথম বিগ ব্রেকিং বলতে পারো, সেই বড় খবর, তদন্তকারী অফিসাররা এই যে তদন্ত করছিলেন আজকে ব্রত ভেঙে অনুব্রত পৌঁছালেন, অনুব্রতের সেই ফোন কিন্তু তদন্তকারী অফিসাররা হাতে পাননি, সূত্রের খবর তেমনটাই। অর্থাৎ সেই ফোন কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে একদম বলা চলে এখনো পর্যন্ত অধরা রয়ে গেল, অন্তত সূত্র থেকে আমরা যা পাচ্ছি। ফলে যে তদন্ত হবে সেই তদন্তের মূল জায়গাটা দাঁড়িয়ে আছে দুটি ফোনের ওপর। যিনি অভিযোগ করেছিলেন, এই ঠিক আমার পাশেই বোলপুর থানা, আমি যেখানে দাঁড়িয়ে আছি বোলপুর থানা থেকে ঠিক 50 মিটার দূরে, সেই বোলপুর থানার আইসি অভিযোগ করেছিলেন তার ফোন বাজেয়াপ্ত হয়েছিল এফআইআর দায়েরের সঙ্গে সঙ্গেই, অর্থাৎ সেই 30 তারিখে। আর অনুব্রত মণ্ডলের ফোন আজকে 5 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারী অফিসারদের হাতে গেল না, অর্থাৎ ফোন তিনি আজকে দেননি, সূত্রের খবর এমনটাই। অর্থাৎ যারা তদন্তকারী তারা ফোন পেলেন না। এর থেকে বড় পুলিশকে বলা চলে যে কতটা গুরুত্ব দিচ্ছেন না সেটাই বুঝতে পারা যাচ্ছে। নিজের রেস্টের জন্য টাইম চাইলেন, তারপর লুকিয়ে লুকিয়ে ঢুকলেন, ভিতরে গিয়ে কথাবার্তা বললেন, জিজ্ঞাসাবাদ হলো, বেরিয়ে এলেন, ফোন কিন্তু পুলিশ পেল না।
তাহলে প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে এই তদন্ত, এই ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওইটা ফরেন্সিক টেস্টের উপর অনেক কিছু লুকিয়ে রয়েছে। তাহলে কি ফোনটি নষ্ট করে ফেলা হয়েছে, নাকি ফোনটিকে লুকিয়ে রাখা হয়েছে, নাকি ফোনটিকে পরে পাঠানো হবে? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে, এই প্রশ্নগুলোই উঠে আসছে। আর তন্ময়, তুমি সত্যিই খুব গুরুত্বপূর্ণ ইস্যুটা তুলে ধরলে যে এতগুলো সময় তো পেরিয়ে গেল, অনুব্রত মণ্ডল এতদিন হাজিরা এড়িয়ে গিয়েছে, কিন্তু এই ফোনটাকে তো পাইনি। এই ফোনটা কি তাহলে নষ্ট করে দেওয়া হয়েছে? মানে এতগুলো দিন কিন্তু যথেষ্ট ফোনের তথ্য নষ্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, যখন বেরোলেন তখন তো তার মুখে চওড়া হাসি দেখলাম, কিন্তু যখন আজকে এসডিপি অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তখন কার্যত লুকিয়ে গিয়েছিলেন এসডিপি অফিসে, কাউকে ঘুণাক্ষরে জানতে দেননি, তিনি লুকিয়ে যান এবং নিজের গাড়ি নয় অন্যের গাড়িতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কার গাড়িতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল? কালো রঙের যে এমইউভি আপনারা দেখেছেন আজকে স্ক্রিনে, সেই গাড়িটার মালিক কে জানেন? আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করেছিলাম। স্বাভাবিকভাবে অনুব্রত লুকিয়ে কেন একজনের এমইউভিতে গেলেন আমাদের মনে প্রশ্ন এসেছিল। তাই আমরা রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করে দেখলাম গাড়িটি নূরজাহান বিবির নামে নথিভুক্ত রয়েছে। কে নূরজাহান বিবি? অনুব্রত ঘনিষ্ঠ দাবি গাড়িটি নাসির শেখের। আপনারা যদি অনুব্রতর খবর নিয়ে ট্র্যাক করেন তাহলে জানতে পারবেন এই নাসির শেখ তিনি কিন্তু গরু পাচার মামলায় অন্যতম প্রধান সাক্ষী, অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং এই নাসির শেখ বোলপুরের টোল পার্কিং এর একচ্ছত্র ইজারাদার। এই নাসির শেখের গাড়ি নিয়েই সে পৌঁছে গেল এসডিপি অফিসে। আমি আমার সহকর্মী তন্ময়ের কাছে আরো একবার জানবো, তন্ময়, বেরোলেন যখন তখন যেন একেবারে বুক চওড়া করে, মুখে চওড়া হাসি, যেন কিছুই হয়নি, তিনি কোনো ভুলই করেনি, কিন্তু যখন ঢুকেছিলেন কার্যত বীরভূমের ছাল ছাড়ানো বাঘ লুকিয়ে ঢুকেছিলেন। কিন্তু গাড়িটা সম্পর্কে তথ্য জানতে চাইবো। দেখো, একেবারেই সেই ছাল ছাড়ানো বাঘ লুকিয়ে ঢুকলেন, সবাইকে এড়িয়ে ঢুকলেন, আর যখন বেরোলেন তখন বুক চিতিয়ে বেরিয়ে এলেন। আমাদের ছবি মনে পড়ে যাচ্ছিল ওই সন্দেশখালী শাহজাহানের। তিনি যখন আদালতে ঢুকছিলেন, পুলিশ 10 হাত দূরে কর্ডন করে দাঁড়িয়েছিল যাতে সংবাদ মাধ্যম কাছে না যায়। তার জন্য একটা পুনর্গঠন ছবি দেখতে পেলাম আজকে আমরা বোলপুর এসডিপি অফিসের সামনে। অনুব্রত মণ্ডল হাজিরা দিয়ে যখন বেরিয়ে আসছেন, পুলিশ এমন কর্ডন করলো যাতে আমরা সংবাদ মাধ্যম তার কাছে পৌঁছাতে না পারি অথবা তাকে কোনো প্রশ্ন করতে না পারি। যে পুলিশ আধিকারিকের মা স্ত্রীকে নিয়ে কদর্য ভাষায় হুমকি, প্রাণনাশের হুমকি, বের করে এনে মারার হুমকি, তিনি বেরিয়ে এলেন বুক চিতিয়ে। ফলে এখানে ভূমিকাটা বুঝতে পারা যাচ্ছে। আর যে গাড়িটাই এলেন, আমরা 1 ঘন্টা আগেই খবর পেয়েছিলাম কোন গাড়িতে তিনি এসেছেন, সেই ছবি আমরা জোগাড় করেছিলাম। সেই গাড়িটির যিনি মালিক তিনি শেখ নাসিরের আত্মীয়। এইখানেই অভিযোগ উঠে আসছে কে এই শেখ নাসির। যদি ওই প্রচারের সময়, ভোটের সময় অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী হিসেবে যাকে দেখা যায়, এই বোলপুর শহরের শেখ নাসির, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, সিবিআই যখন গরু পাচার মামলায় তার প্রধান সাক্ষী ছিলেন সেটাও আমরা জানি, সেইখানে টোল ইজারা নিয়েছেন, বেআইনিভাবে টোল চালান, নানান অভিযোগ। আজকেও দুপুরে টিভি9 বাংলা এক্সক্লুসিভ ভারতীয় জওয়ানকে হেনস্থার ছবি আমরা দেখিয়েছি। ভারতীয় জওয়ান তার পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের জায়গা দেখতে এসেছিলেন, সেখানে জবরদস্তি করে শেখ নাসিরের লোকজনরা শেখ নাসিরের নাম ছাপানো টিকিট দিয়ে জোর করে টাকা আদায় করেছে। তারা ভয়ে টাকা দিয়ে শান্তিনিকেতন না দেখি বাড়ি ফিরে চলে গেলেন। সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ফলে সেই শেখ নাসিরের আত্মীয়ের গাড়িতে চেপে এলেন অনুব্রত। একদম এটা বলতে পারি তন্ময়, যে বিষয়টা বলতে চাইছো যে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে এই শেখ নাসিরের উপর, যে কারণে শেখ নাসিরের আত্মীয়র গাড়িতে করে তিনি আজকে পৌঁছে গেলেন এসডিপি অফিসে। জানেন তো রাজ্য রাজনীতির লোকেরা কি বলছেন, মানে বিশেষ করে বিরোধীরা কি বলছেন, যে অনুব্রত মণ্ডলের মাথাতেও তো কি তাহলে কারোর হাত রয়েছে, মানে তিনি কি কোথাও অভয় বাণী পেয়েছিলেন? এইসব মানুষগুলো তো সহজে ঝোকারে নয়, এইসব মানুষগুলো তো সহজে হাজিরা দেবার নয়। সেই মানুষটা কেন হাজিরা দিতে গেলেন? কারোর অভয় বাণী রয়েছে। এবং ভীষণ উল্লেখযোগ্য যে ছবিটা, সেটা হচ্ছে যে পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তারই ডিপার্টমেন্টের অন্যান্য কর্মীরা, অন্যান্য পুলিশ কর্মীরা অনুব্রত মণ্ডল যখন বেরিয়ে আসছেন তার গাড়িকে ঘিরে রেখেছেন, তাকে প্রোটেকশন দিচ্ছেন। এটাই হচ্ছে সব থেকে বড় আজকের বৈপরীত্য বলবো, একটা বিপরীত ছবি ধরা পড়লো। কিন্তু রাজ্য রাজনীতির বিরোধীরা কি বলছেন শুনবো। যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিতে এইভাবে অপেক্ষা করতো? না কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত,
এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি? আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, তবে জেলের মধ্যে রাখা হোক। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন, ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। তারা 156 ঘন্টা আমরা কভারেজ করেছি অনুব্রত মণ্ডলকে নিয়ে। আরো একটা ইস্যু আমাদেরই ইস্যু, যেটা সন্তোষপুরের ঘটনা, যেখানে একজন নাবালককে ইলেকট্রিক শক দিয়ে শাস্তি দেওয়া হয়, কি না মোবাইল চুরির অপবাদ। এই ঘটনার আপডেট নিয়ে আসবো এবার। কিছু হলে জিম্মেদারি দিতে পারবো না। মোবাইলটা 2 লাখ টাকা আছে, শুনে নেন। এইটা তোরটা এই টাকা লালু দিয়ে নিয়ে গেল, আমাকে ওকে আমি পাঠাইনি। আমার ছেলেকে কাঁচা বাস আর রটলে খালি মারছিল, আমার ছেলেটা বলতে লাইফ ছিল না। কয়েকদিন পরে খবর আসলো যে ছেলেটা মারা গেছে, ছেলেটাকে নিয়ে যান। জানেন তো, এটা একটা চক্র, যারা দরিদ্র পরিবারগুলো থেকে বাচ্চাকে নিয়ে এসে তাকে টাকা তো দেয় না, কাজ করায়, টাকা তো দেয় না, উল্টে তার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা তোলে, টাকা নিয়ে আসায়। মানে এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই খবর দেখাবো, তবে এই মুহূর্তে আমি দুটো ছবি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এই মুহূর্তে দুটো ছবি দেখাবো, যে দুটো ছবি ভীষণ ইম্পর্টেন্ট। একটা নির্যাতনের আগের ছবি আর একটা নির্যাতনের সময়কার ছবি আমরা দেখাবো। হ্যাঁ, একদিকে আমরা তো তার পরিবারের সদস্যদের ছবি দেখছি, যে পরিবার এই মুহূর্তে প্রশ্ন করছেন যে তার বাড়ির ছেলেটা কোথায় গেল। কিন্তু নির্যাতনের আগে কি হয়েছিল বলুন তো? মানে এই যখন চুরি করেছে, এরকম ঘটনা একটা আসছে, তখন তাকে বাঁশে বাঁধা হয়েছিল, বাঁশে বেঁধে তাকে স্বীকার করানো হয়েছিল যে সে মোবাইল চুরি করেছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলানো হয়েছিল, যেখানে সেই নাবালককে দিয়ে বলানো হয়েছে যে তার পরিবারের সদস্যরা যাতে 2 লক্ষ টাকা পাঠায়, কারণ যে ফোন সে চুরি করেছে তাতে ফোন পেতে, মানে অ্যাপে নাকি 2 লাখ টাকা ছিল। আচ্ছা, ফোন চুরির সঙ্গে এই অ্যাপের টাকার কি সম্পর্ক? ফোন চুরি হওয়া মানেই তো অ্যাপের টাকা চলে যাওয়া নয়। মানে পুরোটাই যে সাজানো, পুরোটাই যে একটা চক্রর একটা উপাদান মাত্র, সেটা অন্তত স্পষ্ট। তারপর তো আপনারা ইলেকট্রিক শকের ছবি বারবার দেখেছেন। এই ঘটনায় অবশেষে মুম্বাই থেকে শাহিন শাহ সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এত বড় ঘটনা, এত দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ওই নাবালকের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। কোথায় আছে সে? এই যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 3 জনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে সব থেকে উদ্বেগের, সব থেকে চিন্তার তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে যেমন চিন্তায় রয়েছে যে এই নাবালক কোথায়, তার পাশাপাশি এই প্রশ্নটা আমাদের মনেও রয়েছে। এর পাশাপাশি একটা অপ্রিয় সত্যি আপনাদের বলতে পারেন, সমস্যার গভীরে ঢোকার চেষ্টা করব। উত্তর দিনাজপুরে এই একটি ঘটনা কিন্তু নয়, এর আগেও ঘটনা ঘটেছে, বেশ কিছু ঘটনা সামনে আসছে, উঠে আসছে কিছু তথ্য যা প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের শিশু শ্রম নিয়ে। আর রাজ্যের শিশু শ্রমের হটস্পট এই মুহূর্তে কি কোথাও উত্তর দিনাজপুর? দেখুন তো, এই প্রতিবেদনটা ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর দিনাজপুরের ঘটনা এই প্রশ্নগুলোই নতুন করে তুলে দিয়েছে। 2023-24 শিক্ষাবর্ষ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট বলছে, 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যে 8ম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট 0। 2023-24 শিক্ষাবর্ষে 9ম 10ম স্কুল ছুট 17.85%। উত্তর দিনাজপুরের সমাজকর্মীরা বলছেন, শিশু শ্রমিক 18 বছরের সব নিচে বয়স, টাকার লোভ দেখিয়ে বেশি করে বেতন দিবে, এই লোভ দেখিয়ে বাবা মাদের কাছে গরিব লোক কী করবে, পেটের টানে টাকার অভাবে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয়। অভিযোগ, যে টাকা দেওয়ার কথা বলে অন্য রাজ্যে কাজের জন্য নিয়ে যাওয়া হয় তা দেওয়া হয় না, পাশাপাশি চলে শারীরিক আর মানসিক নির্যাতন। গত বছরের ঘটনা, রায়গঞ্জের বিন্দাল গ্রাম পঞ্চায়েতের নৌসাদের কথা মনে আছে। কাজের টোপ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল পাশের বিহারের কিষানগঞ্জে। ছেলেটা রাত্রেবেলা ফোন করলো যে বাবা আমাকে এখানে আটকা রাখছে। পরিবাররা বললো যে ছেলেটা কোথায়? বলছে তোমার টাকা দেওয়া আগে, তারপরে তোমার ছেলেকে দেখাবো।
ঠিক আছে টাকা জোগাড় করবো, টাইম দেন। বলছে কি না আজ রবি শনিবার আছে, সোমবার টাকা নিয়ে আসেন 4 লাখ টাকা। তাও আমি আসলাম, টাকার কোনো করলাম, গোপালপুর থানা গেলাম, কিশনগঞ্জের থানা গেলাম, বললো কি না এখানে কোনো এরকম কাজ হয় না, এখানে এটা ব্যবসা আছে। এমনিতেই এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান বলছে 8ম শ্রেণীর পর বাড়ছে স্কুল ছুটো। এই দুয়ের জোড়া ফলাকে হাতিয়ার করে কাজ হাসিল করছে একটা চক্র। শাহিন সারা যে চক্রের মাথা। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।